হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বায়োলজি লিঙ্কারে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 11-এর 14 নম্বর চ্যাপ্টার পরিপাক ও শোষণের পার্ট 5 অর্থাৎ পৌষ্টিক গ্রন্থি। আমরা 5 রকম পৌষ্টিক গ্রন্থির নাম পড়েছিলাম, সেটা হচ্ছে লালা গ্রন্থি, পাক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, আর একটা যকৃৎ এবং অগ্নাশয়, তাই কি না? আজকে আমরা মেইনলি ডিটেলসে একদম লালা গ্রন্থি, পাক গ্রন্থি আর আন্তরিক গ্রন্থি সম্পর্কে দেখব এবং এই গ্রন্থিগুলো থেকে কি কি রস ক্ষরণ হয়। ওকে, দেখো প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থির অবস্থান কোথায় হবে? অবশ্যই মুখ বা মুখবিবরে, তাই কি না? দেখো লালা গ্রন্থির যদি আমরা মেন কাজ দেখি তাহলে কি হবে বলো? লালা রস ক্ষরণ করা, এগুলো অলরেডি আমরা পড়েছি। লালা রসের তোমরা মেন দুটো জিনিস মনে রাখবে, এক হচ্ছে এদের পিএইচ ভ্যালু হচ্ছে 6.8 এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের ক্ষরণ আমাদের দেহে প্রায় 1.2 থেকে 1.5 লিটার পার ডে ক্ষরণ হয়। অর্থাৎ আমরা যে জল পান করি না, সেই জলপানগুলো বেশিরভাগটাই ক্ষরণ হিসেবে আমাদের লালা গ্রন্থির লালা রস বা পাক গ্রন্থি বা আন্তরিক গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ওকে, এবং এর যদি মেন কাজ দেখো, লালা রসের মেন কাজ কি? খাবারকে পরিপাক করা, তাই কি না? মেইনলি কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিপাক করে, অর্থাৎ এদের মেন কাজ হচ্ছে ফুড বা খাদ্যকে বোলাসে পরিণত করা। ওকে, বোলাস মানে আমরা মুখে খাবার নেওয়ার পর চিবিয়ে যে গোলাকার একটা আকৃতি দেই সেটা বোলাস বলছে। সেই বোলাসের মধ্যে বিভিন্ন রকমের লালা রস মিশে থাকছে, দেন সেটা পাকস্থলিতে যাচ্ছে। পাকস্থলিতে এই বোলাসটা কিসে কনভার্ট হবে? কাইমে, এবং সেটা যখন আবার ক্ষুদ্রান্ত্রে যাবে তখন কাইম আবার কিসে পরিণত হবে? কাইলে, তাই কি না? দেখো মেইনলি আমাদের দেহে 3 রকমের লালা গ্রন্থি রয়েছে। ওকে, কি কি লালা গ্রন্থি? 1 নম্বর হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি, 2 নম্বর হচ্ছে সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবিউলার লালা গ্রন্থি, এবং লাস্ট সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি। ওকে, দেখো মেইনলি যদি আমরা এদের অবস্থান দেখি, অর্থাৎ প্যারোটিড লালা গ্রন্থির যদি অবস্থান দেখি তাহলে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমাদের 2 কানের, আগে আমরা থিওরি পার পড়ে নিই, দেন তোমাদের ছবি এঁকেও বুঝিয়ে দিচ্ছি। 2 কানের নিচে ঊর্ধ্ব চোয়ালে উপস্থিত, ঠিক আছে? ঊর্ধ্ব চোয়ালে, অর্থাৎ দেখো আমাদের যে কান আছে সেই কানের নিচের অংশ এইটুকু কি না, এইটুকুর সামনেই যে ঊর্ধ্ব চোয়াল রয়েছে সেই ঊর্ধ্ব চোয়ালে আমাদের প্যারোটিড লালা গ্রন্থি অবস্থিত। 2 কানের নিচের সামনে করছি আমি, হ্যাঁ, নিচের সামনে। নেক্সট দেখো সাব ম্যান্ডিবুলার বা সাব ম্যাক্সিলারি, সেটা হচ্ছে নিম্ন চোয়ালের শেষ দিকে। অর্থাৎ আমাদের যে নিম্ন চোয়াল রয়েছে এই নিম্ন চোয়ালের শেষ দিকে আমরা কোন চোয়ালটা নাড়াচাড়া করতে পারি? ঊর্ধ্ব চোয়াল না নিম্ন চোয়াল? অবশ্যই নিম্ন চোয়াল, আমাদের ঊর্ধ্ব চোয়াল কিন্তু ফিক্সড, তাই কি না? নেক্সট সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে অবস্থিত, অর্থাৎ আমাদের যে জিহ্বা রয়েছে তার নিচে হচ্ছে সাবলিঙ্গুয়াল। দেখো নেক্সট আমরা এদের দেখব ক্ষরণ। যদি আমরা ক্ষরণ দেখি তাহলে সব থেকে বেশি ক্ষরণ করে সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার, অর্থাৎ 70% লালা গ্রন্থির ক্ষরণ বা লালা রসের ক্ষরণ এই গ্রন্থি থেকে হয়। প্যারোটিড গ্রন্থি থেকে
20 থেকে 25% এবং সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে 5 থেকে 10%। কিন্তু যদি আমরা এদের সাইজ দেখি বা আকার, ওকে, তো দেখো আকারের ক্ষেত্রে সব থেকে বড় হওয়া কার উচিত ছিল? সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার সব থেকে বেশি ক্ষরণ করছে, কিন্তু তা নয়, প্যারোটিড গ্রন্থি হচ্ছে সব থেকে বড়। তাহলে লালা গ্রন্থির মধ্যে সব থেকে বড় লালা গ্রন্থির নাম কি? প্যারোটিড। এবং সাবলিঙ্গুয়াল হচ্ছে সব থেকে ছোট, আর যেটা সাবম্যান্ডিবুলার তারা এই দুটোর মাঝারি। ওকে, নেক্সট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নালী। দেখো নর্মালি বিভিন্ন নালীর মাধ্যমে এই লালা গ্রন্থিগুলির থেকে ক্ষরিত রস আমাদের খাবারের সঙ্গে বা মুখে এসে মিশে, তাই কি না? তো প্যারোটিড গ্রন্থির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে স্টেনসেন বা ডাক্টস অফ স্টেনসেন। তাহলে স্টেনসেনের নালী প্যারোটিড গ্রন্থির সঙ্গে যুক্ত। সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলারের ক্ষেত্রে হরটনস ডাক্ট যুক্ত, এবং সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে ডাক্ট অফ রেভিনাস। তাহলে রেভিনাসের নালী সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারির ক্ষেত্রে হরটন ডাক্ট এবং প্যারোটিডের ক্ষেত্রে ডাক্টস অফ স্টেনসেন। ওকে, যদি আমরা এই তিনটে লালা গ্রন্থির অবস্থান দেখি, তাহলে আমি এখানেই তোমাদের অবস্থানটা করছি, তোমরা খাতার সাইডে করবে। ওকে, যেহেতু আমার কাছে জায়গার অভাব। দেখো নর্মালি এটা মনে করো মানুষের নাক পাখির মতো করে দিচ্ছি, যাই হোক, এটা যদি মানুষ হয় তাহলে এইটা হচ্ছে আমাদের নিম্নচল, এইটা হচ্ছে ঊর্ধ্বচল, এইটা হচ্ছে ঊর্ধ্বচল, আর এই জায়গাটায় আমাদের রয়েছে কান, তাই কি না? তাহলে দেখো এই নিম্ন ঊর্ধ্বচল বা কানের নিচের সামনের দিকে এবং ঊর্ধ্বচলের শেষের দিকে এইখানটায় থাকছে কি? এই গ্রন্থিটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রন্থি, সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তাহলে আমি এখানে শুধুমাত্র কি দিলাম? 1 নম্বর প্যারোটিড গ্রন্থি। দেন সাবম্যাক্সিলারি, আমাদের যে নিম্নচল, এটা তো নিম্নচল, এই নিম্নচলের শেষ দিকে যেটা রয়েছে, ওকে, এটা হচ্ছে 2 নম্বর সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার। আর আমাদের এখানে কি রয়েছে? জিহ্বা রয়েছে, তাই কি না? এবং জিহ্বার তলদেশে যে গ্রন্থি রয়েছে সেটা হচ্ছে 3 নম্বর সাবলিঙ্গুয়াল। দেখো এখানে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে লালা গ্রন্থির কলাস্থানিক গঠন। লালা গ্রন্থির কলাস্থানিক গঠন। ওকে, দেখো এই যে আমরা পেলাম না, এই যে বড় বড় গোলাকার চেম্বারগুলো পেলাম, এই চেম্বারগুলোকে বলা হয় লবিউল। এবং এই লবিউলের ভিত্তিতে, তাহলে আমরা যদি একটা লবিউলকে ফোকাস করি, এটা মনে করা হচ্ছে একটা লবিউল বা খণ্ডক। এই লবিউলের মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আবার কোষ থাকছে, ঠিক আছে? এই কোষগুলোকে বলা হয় অ্যালভিওলাই। তাহলে লালা গ্রন্থি অনেকগুলো লবিউল বা খণ্ডক নিয়ে গঠিত। এই লবিউল বা খণ্ডকের মধ্যে কি রয়েছে? অ্যালভিওলাই। এবং এই অ্যালভিওলাইয়ের মধ্যে আমরা 2 রকমের কোষ পাবো, একটা হচ্ছে সেরাস কোষ, আর একটা হচ্ছে মিউকাস কোষ। ওকে, দেখো সেরাস কোষ মেইনলি ধারণ করে জাইমোজেন দানা। সেরাস কোষ কি ধারণ করে? জাইমোজেন দানা। আর এই জাইমোজেন দানা বিভিন্ন রকমের উৎসেচক ক্ষরণ করে। কি কি উৎসেচক ক্ষরণ করে সেটা আমরা লালারস যখন পড়বো এর পরের টপিক, তখন আলোচনা করছি। ওকে,
তাহলে উৎসেচক খরিত হচ্ছে অ্যালভিওলাইয়ের কোন কোষ থেকে? সেরাস কোষ থেকে। মিউকাস কোষ, মিউকাস কোষের মেন কাজ হচ্ছে, বা মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করবে। ওকে, এবং মিউকাসের একটা প্রধান উপাদান হচ্ছে মিউসিন পদার্থ। মিউকাসের মধ্যে কি থাকে? মিউসিন, অর্থাৎ আমাদের মুখের মধ্যে দেখবে যে চ্যাটচ্যাটে পদার্থ রয়েছে, সেটাই হচ্ছে মিউকাস। তো আশা করি তোমরা লালাগ্রন্থির যে বিভিন্ন রকমের পার্টস আছে, অর্থাৎ এখানে আমরা বললাম লালাগ্রন্থির টাইপস এবং এখানে কলাস্থানিক গঠন, এই দুটো ক্লিয়ার হলো। এরপর আমরা পড়বো লালারসের উপাদান। ওকে, আমি এটা তোমাদের মিটিয়ে দিচ্ছি। দেখো, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লালারস। মেইনলি আমরা লালারসের কি পড়ছি এখন? উপাদান। তো লালারসের যখন আমরা উপাদান দেখব তখন বেশিরভাগটাই দেখব জল, অর্থাৎ প্রায় 99.5% হচ্ছে জল, আর বাকি আমরা দ্রাবক বলতে পারি, যেগুলো জলের দ্রবীভূত থাকছে, বা কঠিন পদার্থ আমরা বলতে পারি। এক এক রকম বইয়ে এক এক রকম নাম দেওয়া রয়েছে। তো এই কঠিন পদার্থ হচ্ছে 0.5%। পার্সেন্টেজগুলো নিয়েও অত মাথা ব্যথা করবে না, কারণ এগুলো ভ্যারি করে বই টু বই। ওকে, নর্মালি বেশিরভাগটাই জল, এটাই মাথা রাখবে, প্রায় 99%। তাহলে জলের আর কি উপাদান দেখবো? নেক্সট দেখতে হবে এই কঠিন পদার্থের মধ্যে কি থাকে। দেখো, কঠিন পদার্থের মধ্যে মেন যেটা থাকে সেটা হচ্ছে উৎসেচক। ঠিক আছে, এবং এরপরে থাকে মিউকাস, আর কি থাকে? অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্টস থাকে, এবং লাস্ট আমরা মেইনলি দেখব যেটা আয়নস। দেখো, উৎসেচকের মধ্যে এই যে আমরা লালারসের মানে উপাদানগুলো পড়ছি, এরপরে পাকগ্রন্থির পাচক রস, আন্তরিক গ্রন্থির আন্তরিক রসের উপাদান পড়ছি। এই উপাদানগুলো যদি আমরা পড়ে নিই আর এদের যদি কাজ পড়ে নিই, তাহলে পুরো চ্যাপ্টার শেষ। এরপরে আমরা কি এরপরে আমরা কি পড়ব? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট কীভাবে শোষিত হয়, আর এদের শোষণের জন্য উৎসেচক দরকার। উৎসেচকগুলো লালাগ্রন্থির ক্ষেত্রে লালারসে আছে, পাকগ্রন্থির ক্ষেত্রে পাচক রসে আছে। উৎসেচকের কাজ যদি আমরা এখন পড়ে নিই, তাহলে বাকির ক্ষেত্রে আর কিছু পড়ার আছে কি? কিছু পড়ার নেই, শুধুমাত্র সেম জিনিস আমরা আবার রিপিট করব, যে হ্যাঁ, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে মুখে এতটা পাচিত হয়, পাকস্থলিতে সেরকম হয় না, ক্ষুদ্রান্তে এতটি হচ্ছে, তাই কি না? তো এই কারণে বলছি এই লালারসের উপাদানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা যে কোনো রসের উপাদানগুলো ইম্পর্টেন্ট, আর তাদের কাজটা ইম্পর্টেন্ট। আর দেখো, এই কাজগুলো যখন আমরা পড়ে নিব, তখন আরেকটা কোয়েশ্চেন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের লালাগ্রন্থির কাজ বলুক, বা লালারসের কাজ বলুক, বা লালাগ্রন্থি কোথায় অবস্থিত, মুখবিবরের কাজ বলুক, আমরা সব কিছুই একই কাজ লিখতে পারবো। ওকে, দেখো, উৎসেচকের মধ্যে এখানে মেইনলি আমরা দুই রকমের উৎসেচক পাবো। একটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। উৎসেচকের নাম তোমরা জানো, ইংরেজিতে কি বলে? এনজাইম। অ্যামাইলোলাইটিক মানে কি বলতো? শর্করা বা কার্বোহাইড্রেটকে যেসব উৎসেচক পাচিত করে। এবং 2 নম্বর থাকে লিপোলাইটিক। লিপোলাইটিক মানে যারা লিপিডকে ভাঙে, লিপোলাইটিক এনজাইম। এদের ক্ষেত্রে প্রোটিওলাইটিক অর্থাৎ প্রোটিন ভঙ্গকারী উৎসেচক লালারসে প্রেজেন্ট থাকে না। দেখো, অ্যামাইলোলাইটিক এনজাইমের মধ্যে প্রধান যে উৎসেচকটা থাকে সেটাকে বলা হয় টায়ালিন, বা এর আরেকটা নাম হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। দেখো, এই স্যালিভারি অ্যামাইলেজের মেন কাজ কি? এদের মেন কাজ হচ্ছে সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করা। কিসে পরিণত করা? মল্টোজ। দেখো, সিদ্ধ শ্বেতসার আমরা নর্মালি মুখে দেখবে চিবাই, রুটি খাই কিংবা ভাত খাই, স্পেশালি দেখবে রুটিটা চিবোতে 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 আস্তে আস্তে আমাদের মিষ্টি লাগতে লাগে না? মিষ্টি লাগার কারণ কি?
তার কারণ রুটির সঙ্গে লালারস মিশছে, লালারসে আছে টায়ালিন, সেই টায়ালিন সিদ্ধ শ্বেতসারটাকে মল্টোজে পরিণত করছে। আর আমরা জানি মল্টোজ হচ্ছে গ্লুকোজ দিয়ে তৈরি। গ্লুকোজ কি মিষ্টি, ওই কারণে রুটিটা আমাদের মিষ্টি লাগতে লাগে জীবনের পর, ওই তাই কি না। দেখো এই স্যালিভারি অ্যামাইলেজ ক্রিয়া করার জন্য একটা আয়নের প্রয়োজন, সেটা হচ্ছে ক্লোরিন আয়ন। এই কারণে লালারসে ক্লোরিন আয়নও প্রেজেন্ট থাকা উচিত। যদি ক্লোরিন আয়ন প্রেজেন্ট না থাকে তাহলে স্যালিভারি অ্যামাইলেজ অ্যাক্টিভ হতে পারবে না, যেটা আমরা পরে পড়ছি। নেক্সট 2 নম্বর উৎসেচক থাকে মল্টেজ। দেখো মল্টেজ হচ্ছে এনজাইম, কিন্তু মল্টেজ হচ্ছে কি একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো নর্মালি যদি আমরা দেখি মল্টেজ কি করবে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে, ওকে। 3 নম্বর যদি আমরা দেখি, আর এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ এই উৎসেচকের কাজ মেইনলি আমরা যখন ব্লাড বা রক্ত পড়বো তখন ডিটেলসে দেখব। অর্থাৎ আমাদের দেহে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তাকে জলের সঙ্গে বিক্রিয়া করে বাইকার্বনেট আয়ন তৈরি করতে সাহায্য করছে, এখন অত দরকার নেই। 4 নম্বর হচ্ছে লাইসোজাইম। দেখো লালারসে একটা এনজাইম থাকে লাইসোজাইম, যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো এটা আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসাবেও পড়বো বলে আমি এখানে কিছু বললাম না। মেন তাহলে দুটো এনজাইম বা মেন এনজাইম একটাই, সেটা হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। এখানেই সিদ্ধ শ্বেতসার আমাদের প্রায় 30% তোমার পাচিত হয়ে যায়, বাকি বেশিরভাগটাই পাচিত হয় আমাদের যে অগ্ন্যাশয় আছে সেই অগ্ন্যাশয়ের ক্ষরণ থেকে। তো আশা করি তোমরা এই উৎসেচকের কাজটা বুঝতে পারলে। লিপোলাইটিক উৎসেচকের কাজ কি, এদের মেন কাজ হচ্ছে লিপিডকে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে কনভার্ট করা, ওকে। তো এই যে এগুলো পড়ে নিচ্ছি না, এগুলোই কিন্তু আমাদের পরে কাজে লাগবে। মিউকাস, তাহলে মিউকাস বুঝতেই পারছি নর্মালি খাবার সঙ্গে মিশছে, দেন বোলাস গঠনে সাহায্য করছে, বোলাস গঠন করে, তাই কি না। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসাবে আমরা এখানে কি পড়ব, দেখো মেন যে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট সেটা হচ্ছে লাইসোজাইম। কি করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আমরা যে বিভিন্ন খাবার খাই বা এই যে কথা বলছি, বায়ুতে তো প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, আমাদের মুখের মধ্যে প্রবেশ করছে। তো সেই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয় কে, এই লাইসোজাইম। বা খাবারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া জাতীয় জিনিস থাকে তাদেরকে এরা নষ্ট করে দেবে। 2 নম্বর আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমিউনিগ্লোবিন এ, অর্থাৎ অ্যান্টিবডি থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লালারসে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, IgA। আর একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হচ্ছে থায়োসায়ানাইড। এরা সবাই ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। যদি আমরা আয়ন্স দেখি, দেখো মেন আয়ন্স সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ ক্লোরাইডটা এখানে ইম্পর্টেন্ট। 2 নম্বর পটাশিয়াম ক্লোরাইড, 3 নম্বর ক্যালসিয়াম ক্লোরাইড, 4 নম্বর সোডিয়াম ফসফেট Na3PO4। এই সমস্ত আয়ন্সগুলো আমরা পাবো। নর্মালি যদি এগুলোকে ভাঙিয়ে আয়নের আকারে লিখি তাহলে কী লিখবো, Na+Cl-, তাই কি না। তো এইরকমভাবে লেখার দরকার নেই, ওই সমস্ত যৌগগুলো থাকে সেটা লিখলে হবে। তো আশা করি তোমরা লালা গ্রন্থির কাজ বুঝতে পারলে। লালারস ক্ষরণ করা, লালারসের মধ্যে এই সমস্ত জিনিস আছে, তাহলে এগুলোর কাজও আমরা পড়ে নিলাম। তাহলে আর কি পড়ার দরকার আছে বলো, কিছু নেই। ঠিক একইভাবে আমরা পাক গ্রন্থি সম্পর্কে আলোচনা করব, ওকে। যে পুরো পার্টটা আমি মিটিয়ে দিলাম। দেখো তোমাদের এর পরেও যদি বোঝার অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ক্লাসগুলো মিনিমাম ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু শেয়ার করো। একটু মাঝখানে অ্যাড করে দিলাম, তাই কি না। যাই হোক, দেখো শেয়ার না করলে হবে, তোমরা ভালো করে পড়াশোনা করো তাহলে হবে। দেখো নেক্সট 2 নম্বর আমরা পড়ব পাক গ্রন্থি। একইভাবে আমরা পড়ব, হ্যাঁ, পড়ার প্রসেস আমাদের সেম। পাক গ্রন্থি কী করবে, পাচক রস ক্ষরণ করবে, পাচক রস ক্ষরণ। এই পাচক রসের আরেকটা নাম হচ্ছে
গ্যাস্ট্রিক জুস। ওকে, এবং এই গ্যাস্ট্রিক জুসের আমরা মেন 3টে কাজ মনে রাখবো। একটা হচ্ছে পিএইচ হচ্ছে 1.5 to 2, মানে বুঝতে পারছো তো, আমরা জানি যে পিএইচ ভ্যালু যদি 7 হয় বা 7 তাহলে নিউট্রাল, তার উপরে গেলে অ্যাসিডিক, তার উপরে গেলে বেসিক, আর 7-এর নিচে হলে অ্যাসিডিক। যত নিচে হবে তত বেশি অ্যাসিডিক। 1.5 to 2 মানে কি বলতো, হেভি অ্যাসিডিক, ঠিক আছে। এবং 2 নম্বর আমরা দেখব, এরা প্রায় ডেইলি 1.5 লিটার পার ডে খরিত হয়, একদিনে প্রায় 1.5 লিটার করে খরিত হয়। এবং পিএইচ বা পাচক রস কী করে, এই যে মুখের খাবার বোলাস গঠন হয়নি, সেই বোলাসকে এরা কাইমে পরিণত করে। এগুলো আবার পড়বো কাইলকে, এখন শুধুমাত্র এইটুকু বুঝে রাখো। ওকে, দেখো পাক গ্রন্থির মধ্যে আমরা কি পাবো, বিভিন্ন রকমের সেল পাবো। প্রথম পাবো মিউকাস কোষ, 1 নম্বর মিউকাস কোষ। 2 নম্বর পাবো প্যারাইটাল বা অক্সিন্টিক কোষ, অক্সিন্টিক সেল। আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের এক্সট্রা আর পড়ার দরকার পড়বে না। আমার সঙ্গে তোমরা উচ্চারণ পড়ছো, দেন জাস্ট ক্লাসটা শেষে একটু সন্ধ্যে যখনই দেখবে, একবার একদিন পর হোক, একবার 10 মিনিট দেখে নেবে, ইজিলি তোমাদের আবার রিমাইন্ডস হয়ে যাবে। আর এটা হচ্ছে চিপ সেল বা প্রথমে লিখি পেপটিক বা চিফ সেল, বা এটা হচ্ছে জাইমেজ সেল, ঠিক আছে। এবং লাস্ট আমরা পড়ব জি সেলস। দেখো নর্মালি যদি আমরা এদের অবস্থান দেখি, তাহলে আমরা পাকস্থলীর গঠন পড়েছি না পড়িনি? তো আমরা দেখেছিলাম যে পাকস্থলীটা এইরকম ছিল গঠন, ঠিক আছে। এখানে আর বড় করা একা দরকার নেই, এরকম ছিল। দেখো পাকস্থলীর যদি আমরা ভেতরের স্তরটা দেখি, তাহলে পাকস্থলীর গায়ে এইরকমভাবে পুরো খাঁজ হয়ে পুরো থাকবে, তাই কি না, লেয়ার। এই লেয়ারগুলোর মধ্যে যদি আমরা একটা লেয়ারকে ফোকাস করি, তাহলে এইরকম লেয়ারগুলো পাবো, এইরকমভাবে থাকবে, ঠিক আছে, এইরকমভাবে পুরো থাকছে। এটা হচ্ছে একদম ভেতরের দিক। ওকে, তো একদম ভেতরে প্রথম এই সব জায়গায় পাবো 1 নম্বর কোষ, অর্থাৎ মিউকাস কোষকে। তারপরে এই কোষগুলো আর করছি না, এরকম এই সব জায়গায় 2 নম্বর পাবো প্যারাইটাল কোষ। এইরকম জায়গায় 3 নম্বর পাবো পেপটিক কোষ। আর একদম এই সব জায়গায় যে নিচের লেয়ার সাইডে, তাই কি না, এগুলোতে পাবো জি সেল বা 4 নম্বর। তো আশা করি তোমরা এইগুলোর অবস্থানটা বুঝতে পারলে, অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমি তোমাদের বললাম। তাহলে একদম পাকস্থলীর ভেতরে স্তরের গায়ে প্রথমে কি আছে, মিউকাস কোষ। আর মিউকাস কোষের কাজ আমরা অলরেডি জানি, কি ক্ষরণ করবে, মিউকাস ক্ষরণ। বলো ক্লিয়ার হয়েছে তো? নেক্সট দেখো প্যারাইটাল কোষ দুটো জিনিস ক্ষরণ করে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, একটা হচ্ছে অ্যাসিড ক্ষরণ করে, কি অ্যাসিড, HCl। দেখো HCl ক্ষরণ করে বলেই এদের পিএইচ হচ্ছে 1.5 to 2। ওকে, এবার এই HCl যদি শুধুই থাকতো, তাহলে কি দেখবো, আমাদের পাকস্থলীর যে চামড়াগুলো রয়েছে না, বা লেয়ারগুলো রয়েছে, এই HCl কিন্তু পুরো পাকস্থলীর লেয়ারগুলোকে কী করে, নষ্ট করে দিতে পারে। কিন্তু HCl খুবই কম পরিমাণে ক্ষরিত হয় আর আমাদের খাবারকে পাচিত করে। অনেক সময় আমাদের অ্যাসিড হয় দেখবে, তখন বুক জ্বালা করে কেন, তার কারণ এই HCl কী করছে বলো তো, এই HCl আমাদের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর ক্ষতের সৃষ্টি করছে বলে মেনলি আমাদের জ্বালা করে। আর অনেকেই দেখবে, আমরা এর আগে লালা গ্রন্থি পড়লাম, লালা রস ক্ষরণ করে। তো অনেকের মুখ দেখবে শুকিয়ে থাকে, লালা রস ঠিকঠাক ক্ষরণ হয় না। তো এই কন্ডিশনটাকে বলা হয় জেরোস্টোমিয়া। তখন বলবো ভেবেছিলাম, সব কিছু যে বোর্ডে লিখতে হবে তার কোনো মানে নেই, কিছু জিনিস এটা এমনি তোমাদের মনে রাখতে হবে, জেরোস্টোমিয়া। ওকে, যাই হোক, এখানে ফোকাস করো, খুবই ইম্পর্টেন্ট। HCl অ্যাসিড
কোথা থেকে খরিত হয়? প্যারাইটাল বা অক্সিন্টিক কোষ থেকে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খরিত হয়, সেটা হচ্ছে CIF। CIF এর পুরো নাম কি? ক্যাস্ট্রল ইন্ট্রিনসিক ফ্যাক্টরস। এবং এই ফ্যাক্টরসের কাজ কি? সিম্পলভাবে বলছি, যেহেতু তোমাদের চ্যাপ্টারটা নিটের ক্ষেত্রে নেই বলে আমি অতটাও ডিটেলসে যাচ্ছি না। দেখো, এরা মেইনলি ভিটামিন B12 শোষণে সাহায্য করে। আর ভিটামিন B12 এর কাজ কি? আরবিসিকে বা আরবিসির ম্যাচুরেশনে সাহায্য করে। আরবিসি এর ম্যাচুরেশন মানে পরিণতিতে সাহায্য করে। তাহলে যদি CIF খরিত হয় তাহলে ভিটামিন B12 বেশি শোষণ হবে। ভিটামিন B12 বেশি শোষণ হলে আমাদের আরবিসি পরিণত ভালো হবে। ঠিক আছে, আর যদি CIF না খরিত হয় তাহলে ভিটামিন B12 শোষিত হবে না, আরবিসি পরিণত হবে না এবং আমাদের দেহে রক্তের অভাব দিবে, যেটাকে আমরা মেইনলি অনেক কন্ডিশন বলি। তো এগুলো ডিটেলস আমরা করতাম যদি নিটের ক্ষেত্রে থাকতো, এখন আর করছি না। দেখো, পেপটিক সেল বা চিপ সেল বা জাইমেজ সেল, এই জাইমেজ সেলের প্রধান কাজ হচ্ছে উৎসেচক ক্ষরণ করা। দেখো, মেন যে উৎসেচকটা খরিত হয় 1 নম্বর, সেটা হচ্ছে পেপসিনোজেন। ওকে, দেখো পেপসিনোজেন এটা একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, অর্থাৎ নিষ্ক্রিয় এনজাইম। এই পেপসিনোজেনটা 1 মিনিট আজান হচ্ছে, একটু ভিডিওটা আমি পজ করছি। ওকে, তাহলে যেটা বলছিলাম যে পেপসিনোজেন একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, এটাকে অ্যাক্টিভ হতে গেলে প্রথমে পেপসিনে পরিণত হবে। ওকে, আর পেপসিনে এরা পরিণত হবে কার উপস্থিতিতে? সেটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি HCl খরিত না হয় তাহলে কিন্তু পেপসিনোজেন পেপসিনে পরিণত হবে না। দেখো, পেপসিন একটা কি? প্রোটিন ভঙ্গ উৎসেচক। নর্মালি আমরা এর কাজ পরে আমরা পড়ছি। 1 নম্বর পেপসিন। 2 নম্বর আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোরেনিন। প্রোরেনিন উৎসেচক ক্ষরণ করে। দেখো, এটাও একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, অর্থাৎ নিষ্ক্রিয়। এই প্রোরেনিনকে অ্যাক্টিভ হতে গেলে রেনিনে কনভার্ট হতে হবে। ওকে, এবং এটা কোথায় থাকে? শিশুদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা জানি শিশুরা মেইনলি প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুগ্ধ পান করে, আর মায়ের দুগ্ধ প্রোটিনকে এরা হজমে সাহায্য করে। ওকে, দেখো এখানে তোমরা আরেকটা জিনিস কনফিউজ হয়ে যাবে, আমি বলে রাখছি। যখন NIN আছে রেনিন, তখন এই রেনিনটা হচ্ছে একটা এনজাইম বা উৎসেচক। কিন্তু যখন কিডনি আমরা পড়বো না, কিডনিতে একটা হরমোন খরিত হয়, সেটা হচ্ছে এই রেনিন, RININ। তো এই রেনিন আর এই রেনিনের মধ্যে পার্থক্য। কিন্তু আমাদের এবার যে মাদ্রাসা বোর্ডের দেখবে টিচার্সদের এক্সাম হয়েছিল, সেখানে বাংলায় লেখা ছিল রেনিন। ওকে, এবং তাদের আরও দুটো অপশান ছিল, একটা ছিল ইংরেজিতে NN আর একটা ছিল N। তো নর্মালি এই অপশানটা নিয়ে কনফিউশন রয়েছে যে শিশুদের ক্ষেত্রে কোন উৎসেচক পাওয়া যায়। তো রেনিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, মেইনলি এটা একটা কি? এইটা একটা এনজাইম, কিন্তু এইটা অপশানে ছিল না, শুধুমাত্র এটাই ছিল। যাই হোক, এটা এক্সট্রা কথা আমি বললাম। নেক্সট হচ্ছে জি সেলস। জি সেলসের মেন কাজ হচ্ছে হরমোন ক্ষরণ করা। ঠিক আছে, মেইনলি এখানে একটা হরমোন খরিত হয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। কি হরমোন? গ্যাস্ট্রিন হরমোন। আর গ্যাস্ট্রিন হরমোনে যদি আমরা কাজ দেখি, গ্যাস্ট্রিন হরমোনের মেন কাজ হচ্ছে পাচক রসের ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। পাচক রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ পাকস্থলীতে কী পরিমাণ এই পাচক রস খরিত হবে, এই রসগুলো সব খরিত হবে, তা সব কিছু নিয়ন্ত্রণ করে এই জি সেল বা গ্যাস্ট্রিন হরমোন। তোমাদের কোশ্চেন দিতে পারে যে পাকস্থলী থেকে খরিত হয় এইরূপ একটা হরমোনের উদাহরণ দাও। এক্সাম্পল ইজ গ্যাস্ট্রিন। তো আশা করি তোমরা পাক গ্রন্থির প্রত্যেকটা কোষ সম্পর্কে বুঝতে পারলে। তাহলে এরপরে আমরা কি পড়বো? সেল, পাচক রসের উপাদান, তাই কি না? তো এটা আমি মিটিয়ে দিলাম।
আজকে মনে হচ্ছে আমাদের আন্তরিক গ্রন্থিটা পড়া হবে না, এই দুটোই থাক। পরের দিন আমি তোমাদের যকৃৎ আর অগ্নাশয় পড়িয়ে দেবো, দেন লাস্টে আন্তরিক গ্রন্থি পড়াবো। আর সেই সময় এই পুরো গ্রন্থিগুলোর অবস্থান সহ একটা ছবি আঁকবো, খুবই ইম্পর্টেন্ট ওই ছবিটা, ঠিক আছে, এবং খুবই ইন্টারেস্টিং, যে আমাদের বডিতে কোনখান খাবার খাওয়ার পর কোনখান থেকে কোন রস এসে খরিত হচ্ছে, কোন নালীর মাধ্যমে খরিত হচ্ছে, সেটা একদম লাস্ট। অর্থাৎ এর আমাদের মোট 3টে পার্টে আমরা কমপ্লিট করছি। যাই হোক, পাচক রসের যদি আমরা উপাদান দেখি বা গ্যাস্ট্রিক জুসের, তাহলে একইভাবে যেমনভাবে লালা রসের উপাদান পেয়েছিলাম, প্রথমে থাকবে জল 99.45%, আগেই বলছি পার্সেন্টেজ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর একটা হচ্ছে কঠিন পদার্থ 0.55%। জল নিয়ে আর কি গল্প হবে, গল্প হবে কঠিন পদার্থ নিয়ে। কঠিন পদার্থের মধ্যে থাকবে উৎসেচক, আর কি থাকবে মিউকাস, আর কি থাকবে অজৈব অ্যাসিড, আর কি থাকবে আয়নস। সেম দেখো, উৎসেচকের মধ্যে আমরা এখানে মেইনলি 2 রকমের উৎসেচক পাবো। একটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, আর এখানে পাবো লিপোলাইটিক। দেখো, লালা রসের সঙ্গে একটা পার্থক্য, লালা রসের ক্ষেত্রে ছিল অ্যামাইলোলাইটিক অর্থাৎ শর্করা ভঙ্গকারী উৎসেচক, কিন্তু এখানে আছে প্রোটিওলাইটিক অর্থাৎ প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। আমি আর লিখছি না বাংলায়। দেখো, প্রোটিওলাইটিক উৎসেচকের মধ্যে 1 নম্বর আমরা মেন পড়লাম কি, পেপসিন। আর পেপসিনের কাজ কি বললাম, পেপসিন হচ্ছে প্রোটিনকে কিসে পরিণত করবে, পেপটোন বা প্রোটিওজ, আগে লিখি, পেপসিনকে পরিণত করবে প্রোটিওজ, পেপটোন ইত্যাদি। অর্থাৎ প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো অংশে ভেঙে দিবে পেপসিন। নেক্সট 2 নম্বর হচ্ছে রেনিন। রেনিন আগেই বলেছি কোথায় থাকবে, শিশুদের ক্ষেত্রে। তাহলে রেনিন কার উপর কাজ করে, দুগ্ধ প্রোটিন। আর এই দুগ্ধ প্রোটিনকে এরা কেসিনে পরিণত করে। কেসিন মানে কি বলতো, দই খাই না আমরা, দেখবে জমে যায় যেমন, ওটাই হচ্ছে কেসিন প্রোটিন। নর্মালি দেখবে বাচ্চারা যখন দুধ খাওয়ার পর সেটা যখন উগড়ে দেয়, তখন দুধগুলো দেখবে কেমন ছোপ ছোপ সাদা সাদা হয়ে থাকে, সেটাই হচ্ছে কেসিন, ঠিক আছে। বা দই যদি জমে তাহলে বুঝতে পারবে। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে কাইমোসিন। কাইমোসিন বড়দের ক্ষেত্রে থাকে, মেইনলি দুগ্ধ প্রোটিন হিসাবে কাজ করে, অতটা ইম্পর্টেন্ট নয় এখানে। একইভাবে লিপোলাইটিক এনজাইম। দেখো, লিপোলাইটিক এনজাইমের মেন কাজ কি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। ওকে, গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করবে। আর লাইপেজের কাজ হচ্ছে ফ্যাটকে ভাঙবে, কিসে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। নেক্সট মিউকাস কোষ। তাহলে মিউকাস কোষের কাজ কী হবে, অবশ্যই মিউকাস ক্ষরণ, লিখছি না, জৈব অ্যাসিড অজৈব অ্যাসিড হিসাবে কি পাবো, HCl। আর আয়নস হিসাবে একই, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি। ওকে, তো এই ছিল পাচক রসের উপাদান। তাহলে যেটা বললাম, নেক্সট ক্লাসে আমরা যকৃৎ আর অগ্নাশয় পড়বো, লাস্ট ক্লাসে আন্তরিক গ্রন্থি পড়বো, কারণ সব খাবার সব শেষে কোথায় যায়, আন্তরিক গ্রন্থিতে যাই। দেন ওখানে একটা ডিটেলসে ছবি আবার আরেকটা করে দেবো, তাহলে আমাদের পৌষ্টিক গ্রন্থি শেষ। তারপরে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট কিভাবে পরিপাক হয়, শোষণ হয় এবং আত্তীকরণ হয় সেটা পড়বো। তাহলে চ্যাপ্টার আশা করি শেষ হয়ে যাবে। ওকে, তো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু অ্যাড করতেই হবে, সেটা হচ্ছে বায়োলজি লিঙ্কারকে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।